আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামাত ইসলামী। বেলা ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে দলটি। জামাত ইসলামীর জাতীয় সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পথে সোহরাওয়ার্দী উদ্যানমুখী নেতাকর্মীদের মিছিল আসতে থাকে। রাজধানীর বাইরের জেলাগুলো থেকে রেলপথ, নৌপথ ও সড়ক পথে নেতাকর্মীরা ঢাকা পৌঁছেছেন। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। পরিবেশন করা হচ্ছে ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে জামাত। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। জামাত জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৭ দফা। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম কেমন দেখছেন? ইফতেখার, জামায়াত ইসলামী বাংলাদেশের আহ্বানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আরও প্রায় ২ ঘন্টার মতো সময় বাকি আছে। কিন্তু সকাল থেকে, গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যান পুরো এলাকাটাই জামায়াত ইসলামীর নেতাকর্মী যারা সারা দেশ থেকে এসছেন, সাধারণ মানুষ যারা এসছেন, তাদের উপস্থিতিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং জামায়াত ইসলামের যারা শীর্ষ নেতা রয়েছেন, আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের অনেকে এখনো এসে উপস্থিত হননি। একটু পরেই, কিছুক্ষণের মধ্যেই তারা এসে উপস্থিত হবেন এবং ২টায় আনুষ্ঠানিকভাবে আজকের যে জাতীয় সমাবেশ, এই সমাবেশটি শুরু হবে। আমরা যখন এই সমাবেশ মঞ্চ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছি এবং এই পুরো সমাবেশের যে সোহরাওয়ার্দী উদ্যান, এই উদ্যান সহ আশেপাশে যে সড়কগুলো রয়েছে এবং পাশের যে রমনা পার্কটি রয়েছে, সেই রমনা পার্কেও জামায়াত ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে জামায়াত ইসলামী মূলত 7টি দাবি জানাবেন সরকারের কাছে সুস্পষ্টভাবে। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে জুলাই গণহত্যা সহ শেখ হাসিনার আমলে দীর্ঘ যে ফ্যাসিবাদী শাসন শেখ হাসিনা কায়েম করেছিল, সেই সময়ে যে গণহত্যাগুলো 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন চৌকর সেনা কর্মকর্তা হত্যা থেকে শুরু করে 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে সবশেষ জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার এবং মৌলিক সংস্কার, অর্থাৎ যতটুকু সংস্কার না করলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়, স্বৈরতান্ত্রিক সরকার তৈরি হয়, সেই ধরনের সংস্কার নিশ্চিত করে আগামী নির্বাচন যেটি হবে, সেই নির্বাচনের আগেই যাতে লেভেল প্লেইং ফিল্ড, যেটি অর্থাৎ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যাতে প্রশাসনের কাছ থেকে, সরকারের কাছ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব না পায়, সেই ধরনের একটি পরিবেশ তৈরি করে জাতীয় নির্বাচন দেওয়া। এবং একই সঙ্গে জামায়াত ইসলামী একটি দাবি করছেন যে বাংলাদেশের প্রায় 1 কোটির বেশি নাগরিক বিদেশে বসবাস করেন, বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাস করছেন, তাদের যে ভোটাধিকার রয়েছে, আগামী নির্বাচন থেকে যাতে সেই ভোটাধিকার কার্যকর করা হয়। এবং যখন সমাবেশ শুরু হবে সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন এবং সেই সমাবেশ থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর যে বার্তা, সেটি আমরা জানতে পারবো। ইফতেখার। দর্শক, আবারও জামাতের সমাবেশের খবর। এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী কায়কোবাদ মাহমুদের কাছে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কায়কোবাদ, আপনি তো শাহবাগে আছেন, সেখানকার চিত্র কেমন দেখছেন? এই মুহূর্তে আছি শাহবাগে, আর এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এই যে মৎস্য ভবনের দিকের যে রাস্তাটিতে, এদিক দিয়ে কিন্তু মূলত প্রবেশ করছে সমাবেশের স্থলে। আর এদিক দিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু আসছেন এই পথটি দিয়ে, কিন্তু শাহবাগের এখান দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা পতাকা বহন করছেন, তাদের সাথে জামাতের যে পতাকা তাদের সাথে, এছাড়াও বিভিন্ন ধরনের টি শার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাতের লোগো, এছাড়া দাড়িপাল্লা তারা বহন করছেন, তারা জাতীয় পতাকা, একই সাথে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা চাঁদাবাজদের বিরুদ্ধে, যে তার দখলবাজি, এই ধরনের অন্যায়গুলোর বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু কোনো ধরনের অন্যায়ের কিন্তু জায়গা তারা
দেখতে চান না এখানে। একই সাথে এটিও যেমন শাহবাগে কিন্তু দুটি বড় পর্দাও লাগানো হয়েছে, যারা এখান দিয়ে যাচ্ছে তারা কিন্তু ভিতরের যে কর্মসূচিগুলো চলছে সকাল 10টা থেকে যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তা কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন। একই সাথে এখানে কিন্তু মাইকও আছে, অর্থাৎ তারা কিন্তু ভিতরের যে কর্মসূচিগুলো চলছে তা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছে। আমরা এছাড়াও কিন্তু এখানে দেখতে পেয়েছি মেডিকেল ক্যাম্প, তারা কিন্তু ছোটোভাবে মেডিকেল ক্যাম্পও রেখেছেন। একই সাথে খাওয়ার পানি বিতরণ চলছে, অর্থাৎ সকল ধরনের সুষ্ঠুভাবে যে সম্পন্ন করার জন্য কিন্তু তাদের প্রচেষ্টা এখানে দেখা যাচ্ছে। একই সাথে কিন্তু আমরা অসংখ্য কিন্তু স্বেচ্ছাসেবককে দেখতে পেয়েছি এখানকার নিয়ম শৃঙ্খলা কিন্তু বজায় রাখার জন্য, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়। এখন পর্যন্ত কিন্তু গতকাল যে আসার ভিড়টা শুরু হয়েছিল নেতাকর্মীদের, সেটি কিন্তু আজ সকাল থেকে জনসমুদ্র রূপ নেয়, আর সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। যে মিছিলগুলো আসছে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মিছিলগুলো এদিক দিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে জামাতের নেতাকর্মীরা যেটি বলছেন, এরকম একটি বড় প্রোগ্রাম করতে গেলে প্রথমবারের মতো বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে এরকম একক প্রোগ্রাম করতে পারে কিন্তু তারা খুশি। তারা চাচ্ছেন যে তাদের যে 7 দফা দাবি তা যেন তাদের সহজেই বাস্তবায়ন হয়। ইফতেখার। দর্শক, মৎস্য ভবনে আছেন আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? থেকে রাজধানীতে নেতাকর্মীরা প্রবেশ করছে। সকাল থেকে যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং আইন শৃঙ্খলার পাশাপাশি এই জামাতে ইসলামীর যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ করেছেন এবং দেখেছি যে কোনো ধরনের বিশৃঙ্খলতা যাতে না হয় সেই প্রতিটি মিছিলের সাথে সাথে কিন্তু স্বেচ্ছাসেবক কর্মীরাও ছিলেন এবং তারা জামাতের নেতাকর্মীরা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলতা হবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে তারা এই বাংলাদেশে তারা কোনো চাঁদাবাজি চান না। তারা হচ্ছে যে নির্বাচন সামনে যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তারা চান, এমনটি তারা বলছিলেন। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ছুটির দিন হওয়াতে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি তেমন কোনো লোকজন রাস্তায় এই নেতাকর্মীরা ছাড়া তেমন কোনো লোকজন দেখা যায়নি। তবে বেসরকারি যারা চাকরিজীবী বা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে রাস্তায় দেখা গেছে এবং তারা কিছুটা ভোগান্তির কথা বলছিলেন, যেহেতু যানবাহনও কম ছিল যার কারণে তারা কিছুটা ভোগান্তির কথা বলছিলেন। কিন্তু বেশ কিছু রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া তেমন কোনো ভোগান্তি রাস্তায় দেখা যায়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করেছেন। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশন চালু করার লক্ষ্যে সংস্থাটির সাথে 3 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। মানবাধিকার রক্ষা সহ এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য এই মিশন চালু হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এই মিশন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবে। অনেকেই এই মিশন চালু করার সিদ্ধান্তের বিরোধিতা করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের বাস্তবতা বিবেচনায় নিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করবে। যে কোনো সময় এই সমঝোতা স্মারক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার অধিকার বাংলাদেশ সরকারের আছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজার যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা, যেখানে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন জানান, বাস স্ট্যান্ড থেকে শুরু করে পদযাত্রা পাবলিক হল ময়দানে গিয়ে শেষ হবে, সেখানে পথসভা করবেন তারা। ইতোমধ্যে এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। জুলাই মাসের শেষ নাগাদ চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারিত করার দিকটি গুরুত্ব পাবে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে বর্তমান মুদ্রানীতির সুফল মেলায় তা অব্যাহত রাখার পক্ষে অর্থনীতিবিদদের কেউ কেউ। অন্যদিকে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নীতি সুধার কমানোর তাগিদ ব্যবসায়ীদের। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এ লক্ষ্য পূরণে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে নতুন মুদ্রানীতি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখনও সাধারণ মানুষের গলার কাটা উচ্চ মূল্যস্ফীতি। সবশেষ মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ কমছে উচ্চ মূল্যস্ফীতির হার। তবে এ নীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার উপর। খাদ্য সংস্থান কিংবা ব্যবসায়ীরা বলছেন উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহের পাশাপাশি কমেছে বিনিয়োগ। এজন্য নতুন মুদ্রানীতিতে পরিবর্তন চান তারা। এই মনিটারি পলিসি যদি খুব তাড়াতাড়ি রিভার্স না করি তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ না বাড়লে আমাদের অর্থনীতি আসলে ক্রমাগত ছোট হতে থাকবে। যে কারণে আমরা মনে করি যে এই মুহূর্তেই আসলে মুদ্রানীতির যে সংকোচনমূলক স্ট্র্যাটেজিটা আছে সেটা রিভার্স করা খুবই জরুরি প্রয়োজন। তবে যে দেখুন, আমরা যদি ইন্টারেস্ট রেট মেকানিজম নিয়ে যখন কাজ করছি কিংবা সেন্ট্রাল ব্যাংক যখন আমাদেরকে কিছু একটা গাইডলাইন্স দিচ্ছেন কিংবা মার্কেট ইন্টারভেনশন করছেন, ওইখানে কিন্তু এই যে কর্পোরেট সাস্টেনেবিলিটি এটা কিন্তু একটা বড় ফিগার হিসাবে, বড় ইস্যু হিসাবে দেখা উচিত। মানে আমাদের মনিটারি পলিসি স্টেটমেন্টে আসলে কিছুটা ইন্টারেস্ট রেট কমাতে হবে এবং লিকুইডিটি ফ্লো বাড়াতে হবে। অন্যদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাকে প্রাধান্য দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার কথা বলেন এই অর্থনীতিবিদ। সাম্প্রতিককালে মুদ্রানীতি কিছুটা হলেও সুফল দিচ্ছে। এই সুফলকে ধরে রাখার জন্য নীতিকে অব্যাহত রাখতে হবে যে এই সংকোচনমূলক পদ্ধতি আছে। কারণ এই মুহূর্তে মূল্যস্ফীতি কমছে, কিন্তু বিনিয়োগকে বাড়ানোটা তেজি করাটা, কর্মসংস্থানটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেহেতু মুদ্রানীতি এবং আর্থিক খাতের নীতির ভিতরে সমন্বয়টা গুরুত্বপূর্ণ, যাতে অর্থপ্রবাহ ব্যক্তি খাতে সংকুচিত না হয়ে যায়। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভক্তরা। পরে ফাতেহা পাঠ করা হয়। 2012 সালের এই দিনে হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর এবার বাংলাদেশ দলের সামনে পাকিস্তানকে ঘরের মাঠে পরাজিত করার চ্যালেঞ্জ। কাল শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ। তার আগে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেছেন। সকালে টিম হোটেলে ট্রফি উন্মোচন করেন তারা। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে অপরিবর্তিত থাকছে, নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আঘা। টি-20 ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট 22 বার। এর মধ্যে মাত্র 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, বাকি 19 ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কায় প্রায় 5 সপ্তাহের সফর শেষে পরশু ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সফর লম্বা হওয়ায় ক্রিকেটারদের বিশ্রাম দিতে গতকালের পূর্ব ঘোষিত অনুশীলন বাতিল করেছে বিসিবি। আজ সন্ধ্যায় পুরোদমে অনুশীলন করবেন লিটনরা। পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।